সুমনুর প্রেমিকার জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য কয়েকটা গোলাপ নিয়ে আর একটা গিফটের প্যাকেট নিয়ে প্রেমিকাকে কোনো ফোন না করে প্রেমিকার বাড়িতে এসে উপস্থিত হলো। কলিং বেল বাজানোর আগেই দেখল দরজাটা খোলা রয়েছে। খোলা দরজা দিয়ে সে ভেতরে ঢুকে পড়ল। সুমনুর প্রেমিকা টিনা তখন বিছানায় বসেছিল। হঠাৎ টিনা বলল, এ কি, তুমি এখানে? আজকে তোমার তো বাইরে থাকার কথা ছিল, তাই না? তুমি হঠাৎ করে কোথা থেকে চলে এলে? আর তাছাড়া আমার বাড়িতে ঢোকার আগে আমার একবার পারমিশন নেবে না? এটা তোমার কেমন ব্যবহার? আমার তো এটা একদমই ভালো লাগলো না। কেমন প্রেমিক তুমি? প্রেমিকার বাড়ি হুটহাট চলে আসো। আমার বাবা মা থাকলে কি হতো বলো তো? টিনাকে খুশি হতে না দেখে সুমনের খুব খারাপ লাগলো। সে ইতস্থিত মুখে বলল, কাকু কাকিমাকে নিয়ে তো আগে তোমাকে কখনো চিন্তা করতে দেখিনি। আর তাছাড়া আমরা তো বিয়ে করব, তাহলে কাকু কাকিমা জানবে, তাতে ক্ষতি কি? তুমি এত ভয় পাচ্ছ কেন? এর আগেও তো আমি অনেকবার তোমাদের বাড়িতে এসেছি। কই, তখন তো এভাবে তোমাকে বলতে শুনিনি। দেখো সুমন, আগের অবস্থা আর এখনের অবস্থার মধ্যে অনেক পার্থক্য। তুমি এখন হুটহাট আমার বাড়িতে চলে আসতে পারো না। এটা ভালো দেখায় না। আমরা অবিবাহিত প্রেমিক প্রেমিকা, আমাদের কি যখন তখন দেখা করা উচিত? সমাজ বলে তো একটা জিনিস আছে। সমাজের লোকে কি বলবে? তুমি না হয় পুরুষ মানুষ, কিন্তু আমি তো মেয়ে। আমার তো সমাজে মুখ দেখানোর দায় হয়ে যাবে। এসব কি বলছো টিনা? আজ তোমার জন্মদিন, আর আমি কি বাইরে থাকতে পারি? এ নাও, তোমার জন্য গিফট এনেছি। তুমি কি আমাকে দেখে খুশি হওনি? আমি তো ভেবেছিলাম তুমি চমকে উঠবে। টিনা তাড়াহুড়ো করে সুমনের হাত থেকে গোলাপ আর গিফটের প্যাকেটটা নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, সবই বুঝলাম, কিন্তু এখন তুমি বাইরে চলো। বাইরে কোথাও গিয়ে গল্প করি। ঘরের ভিতর আমার গরম লাগছে। সরল মনে সুমন বলল, বাইরে তো আরোই গরম টিনা। আমি তো এক্ষুনি বাইরে থেকে এলাম। যা রোদ বাইরে, ঘরের ভেতরে তো এর থেকে অনেক বেশি ঠান্ডা। তুমি যখন বলছো তাহলে চলো, আমরা বরং বাইরেই যাই। সুমন টিনার হাত ধরে চেয়ে বাইরে যাওয়ার জন্য উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তে একটা আওয়াজে পেছন ফিরে তাকালো সুমন, এবং সে দেখতে পেল পাশের রুম থেকে সুমনের অফিসের বস বেরিয়ে আসছে, শার্টের বুতামগুলো লাগাতে লাগাতে। সুমন তার নিজের প্রেমিকার বাড়িতে অফিসের বসকে দেখে ভীষণ অবাক হলো, কিন্তু কিছু বলতে পারল না। তার কৌতূহল ভেঙে দিয়ে তার অফিসের বস বরুণ বলল, এ কি সুমন, তোমাকে তো আমি অফিসের কাজের জন্য বাইরে ট্যুরে পাঠিয়েছিলাম। তুমি এখানে কেন? তুমি কার পারমিশন নিয়ে কাজে ফাঁকি দিয়ে এখানে এসেছো, আগে সেটা বলো। আমি সমস্ত কাজ সেরে একদিনের ছুটি নিয়ে গার্লফ্রেন্ডের জন্মদিন পালন করতে এখানে এসেছি স্যার। আপনি যদি আপনার অন্যান্য অফিস হোল্ডারদেরকে জিজ্ঞেস করেন তাহলে তারাই বলবে আমি কতটা ওভার ডিউটি করাচ্ছি। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না স্যার, আপনার তো এখানে থাকার কথা নয়। আপনি এখানে কি করছেন আগে সেটা বলুন। এটা তো আমার প্রেমিকার বাড়ি, এখানেও তো আপনার থাকার কথা নয়, তাও আবার এই অবস্থায়। টিনা বারবার সুমনকে বাইরে যাওয়ার অনুরোধ করতেই সুমন বলল, কি তখন থেকে বাইরে চলো করছো? আমাকে ব্যাপারটা বুঝতে দাও। তোমাদের দুজনকে এক রুমে দেখার পরেও কি আমি বাইরে যাব? এখানে কি হচ্ছে আমাকে খুলে বলো। আমি তো ভাবতে পারছি না টিনা, তুমি এতটা বেমান হতে পারো। সুমনের অফিসের বস তখন সুমনকে বলল, ঠিক আছে, তোমার যখন এতই কৌতূহল, তাহলে তুমি এবার আমার কাছ থেকে শোনো আসল ঘটনা কি। আসলে তোমার গার্লফ্রেন্ড টিনা আমার সাথে গত 5 মাস ধরে মেলামেশা করছে, আর আমরা লিভিনে আছি। যদি তোমার প্রবলেম থাকে তুমি এখান থেকে চলে যেতে পারো। এই কথাগুলো বলে বস রুমের বাইরে চলে গেল। তারপর সুমন টিনাকে বলল, কিন্তু টিনা, এরকমটা তো কথা ছিল না। তুমি আমায় কথা দিয়েছিলে আমাকে ভালোবাসো, কিন্তু আজ তুমি আমার অফিসের বসের সঙ্গে এরকম কেন করলে? আমি তো তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম। কি করিনি তোমার জন্য? আমার অসুস্থ মাকে ফেলে আমি তোমার শখ পূরণ করেছি, কিন্তু তবু তুমি আজকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। থামো তো তোমার শখ পূরণ। কয়েকটা কাচের চুড়ি আর গোলাপ ফুল দিলে কখনই শখ পূরণ হয়ে যায় না। ওসব সস্তা জিনিস ছাড়া তুমি আমায় কি দিতে পেরেছ? তাই তোমায় ভালোবাসবো? কিন্তু তোমার স্যার আমাকে অনেক কিছু দিয়েছেন। তুমি শুধু আমার প্রয়োজন মেটাতে পারো, কিন্তু স্যার আমার স্বপ্ন পূরণ করতে পারে। আমার জন্মদিনে তুমি একটা ব্র্যান্ডেড কিছু জিনিস দিতে পারোনি, একটা সস্তা ব্যাগ এনেছো। কি হয় এসব দিয়ে? টিনার কথা শুনে মুখটা নিচু হয়ে গেল সুমনের। সে বলল, হ্যাঁ মানছি আমি একটু অসফল এখন, কিন্তু আমি একটা প্রজেক্ট নিয়ে ভাবছি, সেটাতে সফল হয়ে গেলে আমাদের আর কোনো অভাব থাকবে না। তুমি আমাকে আরেকটু সময় দিতে পারতে। টিনা তার হাতে থাকা গোলাপগুলো টেবিলের উপর ছুঁড়ে ফেলে বলল, রাখো তোমার প্রজেক্ট। তোমার কোনো প্রজেক্ট সম্পর্কে জানার কোনো ইচ্ছে আমার নেই। আমি স্যারের সঙ্গে ভালো আছি। করো তো ওই মাস গেলে 2 টাকা রোজগার। ওই রোজগার দিয়ে কখনো কোনো প্রজেক্টে সফল হওয়া যায় না। ভাওতাবাজির গল্প অন্য কোথাও বলবে, আমার কাছে নয়। সেদিন অপমানিত হওয়ার পর সুমন সেখান থেকে চুপচাপ বেরিয়ে এলো। ওর চোখের জলের দাম সেদিন ছিল না, বেকার ছিল। টিনার চোখের জলের কোনো দামই দেয়নি। সুমন ভেবেছিল তাকে যে করে হোক নিজের পায়ে দাঁড়াতেই হবে। সে কঠোর পরিশ্রম করা শুরু করেছিল। এদিকে সুমনের সাথে ব্রেকআপ করার পর টিনা একদিন স্যারের রুমে যাওয়ার পর দেখল স্যার অন্য একটা মেয়েকে নিয়ে ফুর্তি করছে। টিনা মেয়েটিকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করল, এটা কি হচ্ছে?
আমার আড়ালে এসব কি? তুমি এত বড় বেইমান আমি ভাবতেও পারিনি। আর এই মেয়েটিকে, ওর সাথে তোমার কিসের সম্পর্ক? তুমি তো দেখছি অনেক বড় বেইমান। তখন বস বলল, আরে রাখো তোমার বেইমান। তুমি যখন তোমার প্রেমিকের সাথে বেইমানি করেছো তখন কোথায় ছিল তোমার সততা? আগে আমার তোমাকে ভালো লাগতো, এখন আর তোমাকে ভালো লাগে না, তাই আমি এর সঙ্গে এখন থাকছি। তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো। আর তাছাড়া তুমি জানো না কোনো কোম্পানির বসের ঘরে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়? এইটুকু শিক্ষা নেই তোমার? বরুণের কাছে বসে থাকা মেয়েটি বলল, এরা কারা বরুণ? এরা হুট করে তোমার রুমে ঢুকে পড়ে তোমার পারমিশন ছাড়া? কি করে পারে? তোমার কোম্পানিতে কি সিকিউরিটি নেই? চুপ করো। একটা বাইরের মেয়ে হয়ে আমাদের দুজনের মাঝে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? উনি আমার বয়ফ্রেন্ড। গত 1 বছর ধরে ওনার সাথে আমার সম্পর্ক। বরুণ উঠে এসে টিনার গালে একটা থাপ্পড় মারল। তারপর বলল, নেক্সট টাইম থেকে এসব কথা বলার আগে 10 বার ভাববে। তোমার মতন রাস্তার একটা লোভী মেয়ে কখনো আমার গার্লফ্রেন্ড হতে পারে না, মনে রেখো। টিনা নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে গেল। তারপর কেটে গেছে মাঝে অনেকটা সময়। কলিং বেল বাজাতেই একটা ছেলে তার সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে টিনা অবাক হয়ে যায়। টিনা এখন বাড়িতে বাড়িতে পিৎজা ডেলিভারির কাজ করে। এত বড় বাড়ি দেখে টিনার খুব আশ্চর্য লেগেছিল। টিনাকে দেখে ছেলেটি বলে ওঠে, আর টিনা, তুমি এখানে? এসো এসো। টিনার হাত ধরে ঘরের মধ্যে নিয়ে যায় সুমন। বাড়ির ভেতরটা দেখে ভীষণ চমকে ওঠে টিনা, কারণ সে কখনো ভাবতেই পারেনি সুমনের নিজের এত বড় বাড়ি হতে পারে। অনেকদিন তোমার সাথে দেখা হয়নি, যোগাযোগ করার চেষ্টাও করেছিলাম, কিন্তু করা হয়ে ওঠেনি। তারপর বলো, তুমি কেমন আছো? আমি ভালোই আছি। বাবা মা মারা যাওয়ার পর আমি এখন নিজের সংসার চালানোর জন্য এই পিৎজা ডেলিভারি কাজটাই বেছে নিয়েছি। তা তুমি এত উন্নতি করলে কি করে, তাও আবার এত কম সময়ে? তোমাকে একটা প্রজেক্টের কথা বলেছিলাম না, সেই প্রজেক্টে সফল হয়েছে। আর গ্যারেজে যে গাড়িটা দেখে এলে, ওই গাড়িটা এই কয়েকদিন হলো কিনেছে। তারপর বলো, তুমি কি স্যারকে বিয়ে করেছো? টিনা চোখের জল ফেলে বলল, না না, উনি একটা ফ্রড। আমাকে ঠকিয়েছেন। তাই অনেক দিন আগেই ব্রেকআপ করে নিয়েছি। একদিন হঠাৎ সারপ্রাইজ দেব বলে ওনার অফিসে গিয়ে দেখি উনি একজন মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় আছেন। এভাবে দেখার পর সত্যি কি ওনার সাথে আমার সম্পর্ক রাখাটা উচিত হবে? খুব ভালো করেছো। আমি জানতাম উনি একজন ফ্রড। মহিলাদেরকে এভাবে নিজের টাকার জলে ভাসিয়ে তাদের ভুল পথে পরিচালিত করে। আচ্ছা সুমন, আমাদের আবার সব কিছু নতুন করে শুরু করা যায় না? টিনা সুমনের হাতটা চেপে ধরল। ঠিক সে মুহূর্তে ওদের কথার মাঝখানে একজন মহিলা এসে বলল, ওকে সুমন, তোমার সেই পুরনো বান্ধবী টিনা? মিনু, যার কথা তোমাকে বলেছিলাম, এটাই সে মেয়ে। ওর জন্য আজকে আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। ধন্যবাদ জানানোর হলে ওকে একবার জানিয়ে নিতে পারো। অনেকদিন পর ওর সাথে দেখা হলো, তাই ওকে বাড়িতে নিয়ে এলাম। খুব ভালো করেছো। অতিথি নারায়ণ। ঠিক আছে, আমি ওনার জন্য জলখাবারের ব্যবস্থা করছি। তুমি ওনার সাথে কথা বলো। মিনু চা করার জন্য ভিতরে যেতেই সুমন বলল, তুমি চলে যাওয়ার পর আমি যখন নিঃস্ব হয়ে পড়েছিলাম, তখনই মিনু আমার হাত ধরেছিল। মিনু আমার টাকা পয়সাকে নয়, বরং আমাকে ভালোবাসে। তাই তোমাকেও আমি সে প্রার্থনা করি, যেন তোমার জীবনে এমন কেউ আসুক যে তোমার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবে, কিন্তু তোমাকে ভালোবাসবে না। তোমার মতো মেয়েদের জীবনে ভালোবাসা আসাই উচিত নয়। জীবনের পরীক্ষায় শূন্য পেয়ে টিনা সেখান থেকে উঠে চলে গেল। মনে মনে ভাবল, সত্যিই তাই, কাউকে ঠকালে হয়তো একদিন না একদিন নিজেকেও এইভাবে ঠকে যেতে হয়। আজকে টিনার এই পরিস্থিতির জন্য একমাত্র সে নিজেই দায়ী। সে যদি সেদিন সুমনের সাথে চিট না করত, তাহলে হয়তো আজকেও তার জীবনটা একটা সুন্দর পরিসমাপ্তি পেত। বেশিরভাগ মেয়েরাই টাকার লোভে নিজের প্রেমিককে কষ্ট দিয়ে অন্য কারো কাছে চলে যায়, এবং এভাবেই চোখের জলে ভাসতে হয় তাদের।